আসসালামু আলাইকুম। জাতির সূর্য সন্তান মেজর শরীফুল ইসলাম ডালিমের 15 আগস্ট নিয়ে কিছু কথা শুনি আমরা। আসুন দেখি কি বলেন স্যার। প্রথম কথাটা হচ্ছে যে 15 আগস্ট কিছু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্ট হচ্ছে, এটাকে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমরা আমাদের মুক্তিযুদ্ধ করে স্বাধীন করবো, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর্মে রাখবো, তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ এবং বাংলাদেশ। আর ওই জয়েন্ট ওই সময়কালে একটা কথা বলে রাখি, ওই সময়কালে ভারত সিকিম দখল করছিল। তো সিকিম ঠিক যেভাবে দখল করছিল বা বাংলাদেশকেও ওই একইভাবে দখল করার চেষ্টা, তারা মানে একই প্ল্যান তাদের ছিল। ওখানে আমাদের শেখ মুজিবকে তারা ব্যবহার করছে, এই আর কি। তো আসেন সামনে দেখি আরো। ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড স্ট্যাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী on behalf of Bangladesh government will invite General Manisha to come and be present as an auxiliary force commander, Sahaj Shakti Commanding Chief হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mukti Force Commanding Chief who was General Usman. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16 ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেসকোর্সে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করতে ভারতীয় সেনাবাহিনী, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা করে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়া যায় বনে বাজারে। আমাদের কি কোনো শখ? একটা কথা বলি যে মাওলানা ভাসানী যে বলছিল যে ভোটের বাক্সে লাথিমার বীর বাঙালি অস্ত্রধার, আসলে কথা তো ওদিকেই গেল। দেখি সামনে। গঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, আমাদের তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হচ্ছে? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচুরলি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ এন আউটকাম অফ ইন্দো-পাকিস্তান ওয়ার, যেখানে ইন্ডিয়া জিতেছে। এই হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সেটা কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, ওই কোনো মুক্তি ফৌজগুলো ছিল, হাজার হাজার লোক দেশ হয়েছে, প্রাণ হয়েছে, কি জানতো। তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বললো যে, ফোন করলো মুজিব, ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী বলতে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কিছু করে জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বললো, কিছু কথা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সব জানতাম, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। উনি সেটাই করলেন, নয়াদিল্লি লন্ডন হয়ে। সেখানে কি হলো, যে 7 দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই 7 দফার ভিত্তি, এবং সেই 7 দফাতে উনি স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে তাজউদ্দিন বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি এক প্রমুখ প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোন নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন নেওয়া, হুবহু এক। শুধু তাই না,
রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আকুতি হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির কাছে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নদী আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান হলো না, বা অন্য কারো গান হতে থাকতো জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে কি কারণ? ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে লক্ষ্মীবাহিনীর সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী, হাতে লঞ্চন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তারা কি হবে? কারণ যে কোনো জাতির মেরুদণ্ড করছে সেনাবাহিনী, ওই হাতে লঞ্চন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা কি কি ছিল? ওই দফা যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে থাকে। দেখো আমি তো অ্যাকচুয়ালি 7 দফা আমার বইতে লেখা। আমি জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে করতে পারবেন না স্যার, সেনাবাহিনী তো 7 দফা মানলে করতে পারবেন না। আমার কথা হয়তো এখন রিকালেক্ট করা অফেন, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা দু একটা জিনিস। যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে, তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা। এইভাবে প্রস্তুতের উপর ঝাঁপিয়ে পড়া হয়। 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, আসছে। তারপর তোমার আমরা একটা করপরাধী পরিণত হয়ে গেল। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোন রকম কোন দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তা আপনাদের স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন হিন্দু সব? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী করল মিশন। তখন ইন্ডিয়ান সরকার বিচার করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানাবো। তাই কথা বলি তো, যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার থেকে ভালো জানবো। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাউথি যারা তারা লিখে লিখেছেন, আমি কিছু লিখেছি। সেখানে শেষ হলো না। তো ভিউয়ার দেখা গেছে যে আসলে ওই সময়ের কালে স্বাধীনতার পক্ষে যারা ছিল, তারপরে অতীতে শেখ মুজিবের বিপক্ষ হয়ে যায়। মেজর ডালিম, কর্নেল ওসমানী বা এরকমের যারা আসলে এদেশের জন্য অনেকেই করছে, এটা দলীয়করণের কারণে, দলীয় কর্মীদের কারণে আসলে সব দিক দিয়ে শেখ মুজিবুর রহমান বিচ্ছিন্ন হয়ে যায়। তো আর বলার কিছু নাই, তবে ইতিহাস হয়তো বা থামাই রাখা যায়, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। শেখ মুজিবুর রহমান তাকে পাকিস্তান আসলে গ্রেপ্তারও করে নাই, সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করছিল।
এবং এই 7 দফায় চুক্তি করার কারণে এক প্রকার এদেশ মনে হয় যে বিক্রি করে দিয়েছে, এরকম কিছুই হইবে, নাইলে এই ভারতের ইশারায় আমাদের দেশ চলতো না, ভারতের ইশারায় আমাদের সাথে কিছু হইতো না। ওই সময়কালের প্রবীণ নেতা যে ছিলেন মাওলানা ভাসানী, ওই সময় 1974 সালে সে জিম্মি ছিল, শেখ মুজিবের হাতেই সে বন্দী ছিল, এটা এই ভারতের চক্রান্ত ছিল। ওই 1974 সালে সিকিম দখল করে, 1974 সালে সিকিম দখল করে ইন্ডিয়া। তো ওখানে তারা যে চালছিল, আসলে বাংলাদেশে ওই একই চালছিল। এটা আমাদের দেশের এই সূর্য সন্তানেরা বুঝতে পারছিল, তারা এটা মাইনে নিতে পারে না দেখেই আসলে বঙ্গবন্ধুর সাথে এরকম করছে। বঙ্গবন্ধু হত্যা করা হয় না, তাকে নাকি সামরিক অভ্যুত্থানে ক্রসফায়ার করা হয়েছে, ডালিমের ভাষ্য। যাই হোক, আসলে ওই সময়কালে যদি বঙ্গবন্ধু এই আত্মীয়করণটা না করতো, আবার তাহলে হয়তো বা তার জন্য এরকম পরিণতিটা হইতো না। আসলে তার সম্পর্কে বলতে গেলে আরো অনেক কথা এসে যায়। আজকেরা শেখ হাসিনার পতন দেখেন এই একঘেয়েমির কারণে। সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেও তার অনেক ভুল ছিল, যার প্রমাণ দেখেন এই যে এই ডালিমের মতন ওই সময়কালে বাংলাদেশের 5% শিক্ষিতের হারে দেশের অনেক চাকরিজীবী বা প্রশাসনিক চাকরিজীবীর সংখ্যা খুব কম ছিল। তো ওইরকম একটা পরিস্থিতি দিয়ে তার মতন একজন স্বনামধন্য ব্যক্তির একটা অনুষ্ঠানে হামলা করার মতন দুঃসাহস করছিল তার বঙ্গবন্ধু শেখ মুজিবের লাঠিয়ান বাহিনী, এই গাজী, যে কিনা কম্বল চুরি করিয়া পর্যন্ত বঙ্গবন্ধু তাকে অনেক মন্দ করছে, এরকমের লোক এরকম আরো আছে। আরো একটা আসামির খবর শুনছিলাম। তো যাই হোক, পাপ মাফ করে না বাপকেও। দেখেন মাওলানা ভাসানী, সে ছিল বন্দী, এরকম মুক্তিযোদ্ধারা তারা ছিল নিয়োজিত, হয়তো তারই ফল এই 15ই আগস্ট। আবার এই 2024 আজকেরা শেখ হাসিনা আসলে কেউই তো ফেরেশতা না, ক্ষমতার জন্য সবাই কম বেশি করছে। তো সে কি করছে আমি সেটা না বলতে চাই, কিন্তু শেষ পর্যন্ত যেটা করছে সেটা হলো যে সে এই বাচ্চাদের উপরে যদি আক্রমণ না করতো, তাহলে এই বাংলার আপময় জনগণ তারে উপর ক্ষেপ্ত না হতো। মোটামুটি একটা পজিশনে ছিল যে সফটকর্নার বাঙালির এখনো আছে, কেউ একেবারে যে মুছে গেছে তা বলা যাবে না, কারণ তারা আওয়ামী লীগ কোনো একটা দল না, এটা অনেক পোর খাওয়া দল, এবং এটা আজকে না, এটা মাওলানা ভাসানীর হাতে তৈরি করা। বলা হয় যে মাওলানা ভাসানী এমন এক লোক ছিল, মোটামুটি তাকে একদম পীরের মতন মান্য করা হইতো, বা ওই লেভেলের লোক ছিল। তার একবার এক পানি পড়ার ওই বেড়ার পানি নাকি শেষ হয়ে গেছে, বিভিন্ন কাহিনী আছে তাই নিয়ে। এবং সে আসলে তার যে চিন্তা শক্তি ছিল বা মুসলমান নেতৃত্ব দেওয়ার মতো, আমাদের দেশটাতে যে ইন্ডিয়ার সাথে ভাগ হয়েছে দ্বিজাতিক তত্ত্ব হিসাবে, তো ওই হিসাবে আমরা আসলে মুসলমানের যেভাবে আসলে মুসলমানিত্ব বজায় রাখতে হয়, সেটা মাওলানা ভাসানী জানতো। মাওলানা ভাসানীকে আসলে তাকে এই ভারত, আমার সর্বোপরি কথা হলে এই ভারত কাছ থেকে আমাদের সাবধান না থাকলে আসলে অবস্থা খারাপ। কারণ ভারত আমাদের উপকারের নামে যে কাজটা সবচেয়ে বড়ই করেছে, আজকের আমাদের স্বাধীনতার দলিল পর্যন্ত নাই, আজকের আমাদের স্বাধীনতার দলিল পর্যন্ত এই ভারতের হাতে। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লজ্জা। এবং তারা এখন তো মনে করেন যে আমরা আসলে কেউই আর আগের মতন নাই, এখন দেশ অনেক আপডেট, অনেক কিছু ইচ্ছে করলে জানা যায়।